জবা ফুল একটা কমন ফুল। আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি জবা ফুল লাগিয়ে থাকি। সে ব্যালকনিতেও লাগাতে পারি বা বাড়ির ছোট্ট জায়গাতে বাগান করে আমরা জবা ফুল লাগাই। আবার অনেকে ছাদ বাগানেও লাগায়। বিভিন্ন ধরনের জবা হয় এবং বিভিন্ন কালারের হয় এবং এই ফুলের রং আমাদের অনেককেই আকৃষ্ট করে। কেউ কেউ বলেন যে জবা ফুল গাছ থেকে ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতাটা কোঁকড়ে নিচের দিকে মুড়ে যাচ্ছে। এই সমস্যায় অনেকেই ভুগছেন। আজকের প্রতিবেদন এই নিয়ে আলোচনা যে জবা গাছের ফুল কেন ঝরে পড়ে, পাতা হলদে হয়ে যাচ্ছে কেন, এবং পাতা ডোঙার মতন নিচের দিকে মুড়ে যাচ্ছে কেন, এর সমাধান কি? নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল চলো কিছু জানির সাথে। আর চলো কিছু জানি চ্যানেল তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিবেদন আমি শুরু করতে চলেছি। অনেকেই বলছেন, দেখা যাচ্ছে যে জবা গাছে ফুল আসছে, মানে কুঁড়ি হচ্ছে, কিন্তু কুঁড়িটা টপ করে পড়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না, শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। দেখাবো আমি আপনাদের। আবার দেখা যাচ্ছে পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে এবং পাতাগুলো ডোঙার মতন মুড়ে যাচ্ছে নিচের দিকে। তো এইগুলো কেন হচ্ছে, এই নিয়ে আজকে আলোচনা আপনাদের সাথে আমি করব এবং এর প্রতিকারের উপায় কি, ঘরোয়াভাবে, ঘরোয়া জৈবিক পদ্ধতিতে একটা পদ্ধতি আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেক পদ্ধতি আছে, পরে ধীরে ধীরে করব, কেন ভিডিওটা বড় হয়ে যাবে। বন্ধুরা বলছেন যে ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস বর্ণনা দিতে গেলে একটু বড় হয়ে যায়। তো যাই হোক, তাদেরও তো কথা রাখতে হবে বা শুনতে হবে। তা আমি সেই জন্যে অনেকগুলো কারণ বলছি না, সেটা না পরে কোনো সময় একটা এপিসোডে বলবো। আজকে আমি একটাই ঘরোয়া পদ্ধতিতে এইকে কিভাবে দমন করা যায়। তার আগে আসা যাক এটা কেন হয়। এই জবা গাছের এই উপসর্গগুলো বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে শোষক পোকা। এই শোষক পোকার মধ্যে এক শ্রেণীর পোকা আছে, সেটা হচ্ছে সাদা মাছি। খুব ক্ষুদ্র, একবারে ছোট্ট, চোখে ভালোভাবে না দেখলে দেখা যায় না। মানে বাড়িতে যে আমরা পোস্ত খাই, পোস্তর ধরুন 6 ভাগের 1 ভাগ, এত ছোট। সে খালি বোঝা যায় যখন পাতার ওপরে এরা বাসা বাঁধে, তখন যদি পাতাটাকে আমরা নাড়া দিই তখন ওটা উড়ে যায়। এরা কি করে, ঝাঁকে ঝাঁকে আসে, ঝাঁকে ঝাঁকে আসে। ধরুন আপনার পাশে অন্য বাগান রয়েছে বা অন্য ছাদ বাগান রয়েছে, সেখানে তারা আক্রমণ করছে। আবার যখন তারা সন্ধান পাচ্ছে যে আপনার বাগানে আবার গাছগাছড়া লেগেছে, তারা দলবল নিয়ে এখানে আসছে। এদের মূল লক্ষ্যই হচ্ছে পাতার নিচে বসে এবং পাতার থেকে রস এরা খায় এবং দ্রুত বংশ বিস্তার করে। এবং যে কুঁড়ির ওপরে বসে ওখানে ডিম পাড়ে এবং কুঁড়িকেও নষ্ট করে দেয়। আর যখনই কুঁড়িটাকে নষ্ট করে, কুঁড়ি তখন পড়ে যায়। আর শুধু যে এরা এইটা খাচ্ছে তাই নয়, রস তো চুষে খাক, পাতার রস, কাণ্ডের রস চুষে খাক, কিন্তু সমস্যা হচ্ছে একটা ভাইরাস ছড়ায়। এদের দেহ থেকে একটা বিষাক্ত পদার্থ বার করে, যেটা কি হয় পাতাতে এবং গাছের ডালেতে বসার পরে ওই দেহের থেকে তরল নির্যাসটা যে বার করে, তাতে কি হয়, পাতার উপরে ছাঁচের সৃষ্টি হয় এবং এর থেকে নানা রকম ভাইরাস এসে যায় এবং পাতাটাকে বিবর্ণ করে দেয়। প্রথমে সবুজ পাতা আস্তে আস্তে হলদে হতে থাকে, তারপরে খয়েরি হয়ে যায় এবং পাতা আস্তে 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 শুকিয়ে ঝরে পড়ে। যদি আমরা প্রথমেই এর প্রতিকারের ব্যবস্থা না করি, আমরা যদি এড়িয়ে যাই, তাহলে দেখা যায়
যে সম্পূর্ণ গাছটাকে এরা শেষ করে দেয়। এক মারাত্মক পোকা। শুধু আমাদের ছাদ বাগান বলে কথা নয়, চাষের জমি তো এরা ব্যাপক ক্ষতি করে, কৃষক ভাইদের ব্যাপক ক্ষতি করে, ফসলের নষ্ট করে এবং অর্থনৈতিক ক্ষতি করে দেয়। তো এই পোকাগুলো তাড়াবার জন্যে রাসায়নিক কীটনাশক বাজারে আছে, কিন্তু রাসায়নিক কীটনাশকের দামও বেশি, প্লাস সবসময় যে সব কীটনাশক সব পোকাকে তাড়ানো যায় তা কিন্তু হয় না, আর পরিবেশ বন্ধক হয় এবং আমাদের নিজেদেরও ক্ষতি করে রাসায়নিকটা। আর বিশেষ করে যাদের ছোট্ট বাগান, তাদের ওই এক একটা ফাইল 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিয়ে কিনে ঘরে পড়ে থাকে। বড় বাগান হলে বা চাষের জমি হলে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপনার আমার মতন যারা ছোট বাগানি, তাদের ছাদের গাছের সংখ্যা খুব কম। তো আমরা যদি ওই কীটনাশক 3-4 রকমের কিনি, তো অনেকগুলো টাকা আমাদের অপব্যবহার হয়ে যায়। তো আমাদের হাতের কাছে যদি আমরা ঘরেতেই কোনো জিনিস যদি পাই এবং সেটা দিয়ে আমরা যদি এই সমস্যার সমাধান করতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই কীটনাশকটা আমরা ঘরেতে আমরা কিভাবে তৈরি করব। তার আগে আপনাদের আমি দেখাই এই সাদামাছিগুলো কিভাবে গাছের ক্ষতি করছে। বিশেষ করে জবা ফুলে, এই যে গাছটা লক্ষ্য করছেন, জবা ফুলের কুঁড়ি এসছে কিন্তু এটা প্রস্ফুটিত হচ্ছে না। এর ভেতরে ভালো করে লক্ষ্য দেখুন, একেবারে ধুলোর মতন পোকা দেখা দিচ্ছে, দেখুন ভালো করে, যার জন্য কুঁড়িটাকে ফুলে রূপান্তর হতে দিচ্ছে না। এর ভেতরে এই পোকাগুলো ডিম পেড়েছে এবং এখান থেকে কি করে এরা রসগুলো চুষে খাচ্ছে এবং এই দেখছেন এই জায়গা শুকোতে শুরু করেছে, শুকে এই জায়গাটা টপ করে ঝরে পড়ে যায়। এই কুঁড়িটা পাশে রয়েছে, এরও একই অবস্থা, একেও অ্যাটাক করে নিয়েছে, এগুলো পড়ে যাচ্ছে, এরকমভাবেই পড়ে যায়। আবার দেখুন এই কুঁড়িটা এখানে দেখছেন, এখানেও একই অবস্থা, এই দেখছেন হলদে হয়ে আছে, এর মানে ভেতরে দফা শেষ করে দিয়েছে। এরকমভাবে এরা প্রতিটা ফুলকে, এই দেখুন সাদা সাদা পোকাগুলো দেখা যাচ্ছে, এই দেখুন ভালো করে লক্ষ্য রাখুন, একেবারে ধুলোর মতন পোকাগুলো এগুলো রয়েছে। এই তো গেল কুঁড়িটাকে ফেলে দিচ্ছে। তারপরে কি হয়, এরা বসে কোনখানে, এই যে পাতা দেখেছেন, এই পাতা দেখছেন, পাতার নিচের দিকে এরা এসে ঝাঁকে ঝাঁকে আসে, এসে কি করে এর ভেতরে লুকিয়ে থেকে এর ভেতর থেকে রস খেয়ে নেয়। রসটা খাওয়ার ফলে কি হয়, পাতাটা ওই নিচের দিকে মুড়ে যায়, দেখছেন মুড়ে যাওয়া ভাব, এই দেখুন মুড়ে গিয়ে পাতাটাকে শেষ করে দিচ্ছে, পাতাটা শুকিয়ে যাচ্ছে। এই যে বললাম বিবর্ণ পাতা সৃষ্টি হয়, পাতা শুকিয়ে এরকম একটা পাতা না পরপর দেখুন এইটা নষ্ট করছে, এইটাকে নষ্ট করে দিয়েছে। এই যে এর মধ্যে এই দেখুন পাতার ভেতরে পোকা হয়েছে, গুড়ি গুড়ি ধুলোর মতন পোকা। এই হচ্ছে সমস্যা, পাতার ক্রিয়াকলাপ বা কার্যকলাপ স্তব্ধ করে দেয়। তখন কি হয়, পাতা ক্লোরোফিল তৈরি করতে পারে না। এর প্রতিকারের পথ বিভিন্নভাবে রয়েছে, কেমিক্যালের দিক দিয়ে আমি আজকে বলবো না। ঘরোয়া পদ্ধতিতে, বহু পদ্ধতিতে একে দমন করা যেতে পারে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। আমি ঘরোয়া একটা পদ্ধতি আপনাদের সামনে দেখাচ্ছি, চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই জৈব কীটনাশকটা তৈরির জন্যে যে উপকরণগুলো লাগবে সেটা আমি আপনাদের সাথে আগে আলোচনা করে নিচ্ছি। ভিনেগার, সাদা ভিনেগার, দোকানে যে অর্ডিনারি ভিনেগার পাওয়া যায় ওই ভিনেগার হলেই চলবে। রসুন লাগবে, রসুনের কোয়া লাগবে, বেশি না 6-7টা রসুনের কোয়া হলেই হবে, এই রসুনের কোয়া লাগবে। আর লাগবে হলুদ, রান্নাঘরে আমরা যে হলুদ ব্যবহার করি, গুঁড়ো হলুদ, ওই হলুদ হলেই চলবে, এই হলুদ লাগবে কিছুটা। ছাঁকার জন্যে ছাঁকনি, 1 লিটার জল লাগবে। প্রথমে এই রসুনের কোয়াগুলোকে আমি থেঁতো করে নিচ্ছি। এই রসুনের কোয়াগুলোকে আমি থেঁতো করে নিলাম, 6-7টা রসুনের কোয়া এর মধ্যে আছে। এই যে কীটনাশক দ্রবণটা আমি তৈরি করব, এটা 1 লিটারের মতন। তো 1 লিটার, এই পাত্রে 1 লিটার জল আছে, এখান থেকে আমি কিছুটা জল এর মধ্যে ঢেলে নেব। এই জলের মধ্যে আমি ভিনেগার 2 চামচ দেবো।
1 চামচ, 2 চামচ 2 চামচ ভিনেগার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার রসুনের থেতো করা অংশটা এর মধ্যে আমি ফেলে দিলাম। গুঁড়ো হলুদ, এই গুঁড়ো হলুদ দেবো 1 চামচ। এই 1 চামচ গুঁড়ো হলুদ এর মধ্যে আমি মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মানে কমপ্লিট 3টে দেবনি এর মধ্যে মিশে গেল। এটাকে আমি ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে ঘেঁটে নেব। এটাকে 1 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর এটা আমি ইউজ করব। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। এইবারে এই দ্রবণটাই জলের মধ্যে এখন আমি ছেঁকে নেব। এইবারে এটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। এইভাবে গাছের সমস্ত পাতাতে স্প্রে করবেন। পাতার ওপরের সাথে সাথে পাতার নিচের দিকেও ভালোভাবে স্প্রে করবেন। কুঁড়ির ওপরেও স্প্রে করবেন। স্প্রে করার সময় সকালে সূর্য ওঠার আগে এবং বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে। এরকমভাবেই প্রতিটা গাছেতে স্প্রে করবেন, বিশেষ করে যে সমস্ত গাছ এরকম ইনফেক্টেড। প্রথম অবস্থাতে প্রতি 3 দিন 4 দিন ছাড়া 3 বার স্প্রে করবেন, তারপরে 15 দিন ছাড়া স্প্রে করতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আর আমি খুব শিগগিরই আপনাদের সামনে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।